গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? আমার ঘোড়া, কিছু মনে করবেন না, ও একটু খ্যাপাটে আছে। আসলে আজকের গপ্পটা আমার ওই ঘোড়াটিকে নিয়েই। আজকের গপ্প হলো পঞ্চাননের অশ্বমেধ। গল্পটির রচনা শিবরাম চক্রবর্তী। আসুন আমার ঘোড়ার গল্প শোনা যাক। ভালো আপদ হয়েছে এই ঘোড়াটাকে নিয়ে। পঞ্চানন যে কি করবে কিছুই স্থির করতে পারে না। কলিযুগ হয়ে অবধি আজকাল অশ্বমেধের রেওয়াজ আর নেই। তা না হলে সে হয়তো একটা অশ্বমেধ যজ্ঞই করে বসত। কথা নেই বার্তা নেই, একটা কৃষ্ণের জীবকে তো আর অধর্ম করে অমনি অমনি মেরে ফেলা যায় না, তাই না? তাই পঞ্চানন ভেবে রেখেছে সুবিধা পেলেই একবার ভাটপল্লীর দিকে যাবে, মা কালীর কাছে অশ্ববলি দেওয়া যায় কি না তার একটা ব্যবস্থা জিজ্ঞেস করতে। সে মনে মনে আলোচনা করেছে, দেয়া যাবে নাই বা কেন? পাঁঠা যখন দেওয়া যায়, অশ্বও তো পশুর মধ্যেই গণ্য। পাঁঠাও একটা পশু ছাড়া আর কি। পাঁঠার 4টে পা, ঘোড়ারও সেই দিক থেকে প্রায় মিল আছে। যা কিছু তফাৎ তা কেবল লেজের ও আওয়াজের। তা শাস্ত্রেই যখন রয়েছে মঞ্চা ভাবে গুড়া দদাত, তখন পাঁঠা ভাবে ঘোড়াং দদাতের বিধান কি আর শাস্ত্রে নেই? আছে, নিশ্চয়ই আছে। এককালে অবশ্যই ঘোড়াটা খুবই কাজে দিয়েছিল, কিন্তু বুড়ো হয়ে অবধি আজকাল কোনো কাজেই লাগে না। কাজে লাগা তো দূরে থাক, তার পেছনে লেগে থাকাটাই একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। বুড়ো বয়সে ভারী পেটুক হয়েছে ঘোড়াটা। জামার হাতা, খবরের কাগজ, ছেলেদের পুঁথিপত্র, দরকারি চিঠি, কখন যে কি খায় স্থির নেই। সেদিন তো কাশ্মীরি শালের আধখানাই প্রায় সাবার করে ফেলল। তাছাড়া রান্নাঘরের দিকেও ওর বেশ নজর আছে। এদিকে পঞ্চাননের সঙ্গে তার দোস্তুর মতো প্রতিযোগিতা। রান্নাঘর থেকে ছ্যাকছক আওয়াজ কিংবা বেগুন ভাজার গন্ধ এলো কি ব্যাস, কার সাধ্যি তাকে থামায়? পাড়াগায় মেটে বাড়ি পঞ্চানন্দের ধানের গোলাগুলো ঘুরে উঠোন পেরিয়ে গেলেই রান্নাঘর। মুহূর্তের মধ্যে অশ্ববরকে সেখানে উপস্থিত দেখা যাবেই। পঞ্চাননের গিন্নির কি পরিত্রাণ আছে ওকে বেগুন ভাজা না দিয়ে? বেগুন ভাজার প্রতি পঞ্চাননের দারুণ লোভ, অথচ এই ঘোড়াটার জন্যই সে পেট ভরে বেগুন ভাজা খেতে পায় না। সেদিন পঞ্চানন গিন্নি বেগুন না ভেজে বোধহয় ঘোড়াটাকে ঠকাবার মতলবেই বেসন দিয়ে বেগুনি ভাজছিলেন। গন্ধ পাওয়া মাত্র ঘোড়াটা সেখানে হাজির। দু একবার সে গিন্নির মনোযোগ আকর্ষণ করেছে, সংস্কৃত ভাষায় যার মানে হচ্ছে দেহি দেহি। কিন্তু গিন্নি কর্ণপাত না করায় সে নাসিকার সাহায্যে গিন্নিকে ঠেলে ফেলে সেই স্মৃতি ভরা সমস্ত বেগুনি আত্মসাৎ করে পরম পরিতৃপ্তির সঙ্গে খেতে শুরু করে দিয়েছে। সেদিন থেকে ঘোড়াটার প্রতি আর পঞ্চাননের চিত্ত নেই। দৃঢ় প্রতিজ্ঞা করেছে ভাটপাড়া সে যাবে। গিন্নিকে সে স্পষ্ট বলে দিয়েছে, ফের যদি তুমি এই ঘোড়াটাকে আশকারা দাও, তাহলে কিন্তু ওরই একদিন কি আমারই একদিন। সত্যি বলছি, একটা খুনি হয়ে যাবে কিন্তু। ঘোড়াটা কিন্তু গ্রাহ্য করে না পঞ্চাননকে। তার পরের দিনই সে কলকাতা থেকে সদ্য আনানো পঞ্চাননের টর্চ লাইটটা মুখের মধ্যে পুড়েছিল, কিন্তু ভালো করে চিবিয়ে যখন বুঝল যে ওটা ঠিক বেগুনি নয়, তখন বিরক্ত হয়ে ফেলে দিল। টর্চ লাইটটার অবস্থা দেখে পঞ্চানন তো অগ্নিশর্মা। সে ছুটে গিয়ে ঘোড়াটার কান ধরে গালে এক চড় বসিয়ে দিল। হতভাগা,
তোর কি একটুও আক্কেল বুদ্ধি নেই? হ্যাঁ, তুই যে একটা গাধারও অধম হলি রে। ঘোড়া মুখ সরিয়ে নিয়ে জবাব দিয়েছে, অর্থাৎ যা বলো আর তাই বলো। পঞ্চানন যখন ভাবছে এই ঘটনাটার জন্য তার ঠিক কী শাস্তি দেওয়া উচিত ওই ঘোড়াকে, তখন তার ছোট ছেলে বটকৃষ্ণ এসে পরামর্শ দিল। বাবা বাবা, এ লেজ কেটে দাও, তাহলে আর মশা তাড়াতে পারবে না। পঞ্চানন ভেবে দেখল এ কথা বেশ, ওর শাস্তির ভারটা মশার উপরে ছেড়ে দেওয়াটা মন্দ না। কিন্তু কাঁচি নিয়ে উদ্যোগ আয়োজনের মুখেই তার মেয়ে রাধারানী বলল, বাবা করছো কি? মশার কামড়ে তাহলে ও আমাদের মশারির মধ্যে এসে ঢুকবে যে। বাধ্য হয়ে পঞ্চানন কাঁচি থামিয়েছে। একটা ভাবনার কথা বই কি, ঘোড়াটার যেরকম বুদ্ধিশুদ্ধির অভাব, তাতে সবই ওর পক্ষে সম্ভব। মশারির মধ্যে ঢোকা কিছু কঠিন না ওর পক্ষে। এই সমস্যার মুহূর্তে জ্যোতিষ বোস এসে উপস্থিত। কি হে পঞ্চানন, কি হচ্ছে? এই ভাই, এই ট্রেন করছে ঘোড়াটাকে। তুমি হর্স ট্রেনার হলে আবার কবে থেকে? পঞ্চানন মাথা নেড়ে বলল, আর ভাই, শিক্ষা না দিলে নিজের ছেলেই গাধা হয়ে যায়, আর তা ঘোড়া তো পরের ছেলে। তা বেশ, কিন্তু তোমার দিনার কথাটা একেবারে ভুলেই গেছো। আমাদের পাড়ায় পাই মারাও না 2 বছর থেকে। মানে কথা, ব্যাপার কি? পঞ্চানন আকাশ থেকে পড়ল। দেনা? কিসের দেনা? সেই যে একদিন বাজারে নিলে, মানে কথা 2 বছর আগে। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। 4 আনা পয়সা। হ্যাঁ হ্যাঁ, ওই পদ্মার ইলিশ এসেছিল হাটে, পয়সা কম পড়লো, তোমার থেকে নিলাম। হ্যাঁ বটে, মনে আছে মনে আছে, মনেই ছিল না ভাই। জ্যোতিষ বোস ছেলেবেলা থেকে হিসেবি, এ কথা পঞ্চানন জানতো ঠিকই, কিন্তু বুড়ো বয়সে সে যে এত বেশি হিসেবি হয়ে উঠবে যে তার 4 আনা পয়সার কথা 2 বছর ধরে মনে রেখে ভিনগা থেকে 3 মাইল হেঁটে এসে সে তা ফেরত চাইবে, পঞ্চানন ধারণাও করতে পারেনি। বাপ 500 টাকা রেখে গেছিল, সুদে খাটিয়ে তেজারতি কারবার করে সেই টাকা সে 50,000-এ দাঁড় করিয়েছে। কিন্তু সামান্য 4 আনার মায়া সে ছাড়তে পারেনি ভেবে পঞ্চানন অবাক হলো। তা ভাই পঞ্চানন, প্রায় 2.5 বছর হলো তোমার ধার নেওয়া। আমার খাতায় সমস্ত হিসেব লেখা আছে। মানে কথা, নিজে গিয়ে দেখতে পারো একবার। এইবার একটু মানে কথা গা করে দিয়েই দিও। কি যে বলো তুমি, সামান্য 4 আনা পয়সার জন্য আমি অস্বীকার করব? তা তুমি কষ্ট করে এত দূর এসে আমায় লজ্জা দিলে ভাই। রাধু, রাধু, তোর মার কাছ থেকে 4 আনা পয়সা নিয়ে আয় তো, আর বলগে যা তোর জ্যোতিষ কাকার জন্য বেগুনি ভাজতে। বেগুনি দিয়ে তেল মেখে মুড়ি খেতে বেশ লাগে হে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। জ্যোতিষ বোস বাধা দিয়ে বলল, তা হবে খুন, খাওয়া তো আর পালাচ্ছে না, কিন্তু একটা ভুল করছো তুমি। মানে কথা, 2.5 বছরের পর পয়সাটা তো আর 4 আনা নিয়েই ভাই। কিছু বুঝতে না পেরে পঞ্চানন বলল, 4 আনা নেই? কিরকম? আহা, বুঝতে পারছো না? সুদে আসলে তা 5 টাকা 11 আনা 3.25 পাইয়ে দাঁড়িয়েছে। মানে কথা, 3.25 পাই দেওয়া একটু শক্ত হবে তোমার পক্ষে। তা তুমি 5 টাকা 11 আনাই দাও আমায়। হ্যাঁ? পঞ্চাননের মুখ দিয়ে আর কথা বেরোলো না। 5 টাকা 11 আনা 3.25 পাই, হ্যাঁ 3.25 পাই দেওয়া তার পক্ষে সত্যিই শক্ত নিশ্চয়ই। এই বাজারে ওই পাই পয়সা কে আর পাইয়ে দেয়? কিন্তু 5 টাকা 11 আনাটা দেওয়াই যে তার পক্ষে কি এমন সহজ, তা সে ভেবে পেল না। পঞ্চানন ভেবে কিনারা পায় না। হ্যাঁ, জ্যোতিষটা ছেলেবেলা থেকেই খুব হিসেবি, এ কথা তার অজানা নয়, কিন্তু তার
হিসেবিটা যে বয়সের সঙ্গে এতটা মারাত্মক হয়ে উঠেছে তা কে জানতো। না, জব্দ করতে হবে ওকে। কাষ্ঠ হাসি হেসে পঞ্চানন জবাব দেয়, আচ্ছা আচ্ছা, তা নেবেই না হয় 5 টাকা 11 আনা। তোমাকে দিলে তো আর জলে পড়বে না। বসো, জিরো, গল্প করো দেখি, অনেক দিন পর দেখা। বসবো বই কি, বেগুনিও খাবো, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে মন্দ লাগে না। কিন্তু মানে কথা, কচি শশা আছে তো? পঞ্চানন মনে মনে মতলব এঁটে বলে, এতটা রোদে 3 কোষ দূর থেকে হেঁটে এসেছ, এই বয়সে এমন পরিশ্রম করা কি ভালো তোমার শরীরে? একটা ঘোড়া রাখো না কেন? ঘোড়ায় চড়ে বেড়ালে হাঁটার পরিশ্রমটা হয় না। তাছাড়া রাইডিং একটা ভালো ব্যায়ামও। দেখছো না, আমিও একটা ঘোড়া রেখেছি। জ্যোতিষ পঞ্চাননের ঘোড়ার দিকে দৃকপাত করে জবাব দেয়, বেশ ঘোড়াটি তোমার। দেখে লোভ হয়। আমিও অনেক দিন থেকে ভাবছি একটা কথা, মানে কথা, এই বয়সে আর হাঁটা চলা পোষায় না, কিন্তু মনের মতো ঘোড়া পাই কোথায়? কি রকম, মানে কি রকম মনের মতো শুনি? এই ধরো খুব তেজি হবে না, আস্তে আস্তে হাঁটবে। এই বুড়ো বয়সে মানে কথা, যদি ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় তাহলে কি হাড় গোড়ার আস্ত থাকবে? এবং হাড় ভাঙলে কি আর সে হাড় জোড়া লাগবে এই বয়সে? তার সেরকম ঘোড়া কি আর পাওয়া যায়? কিনে শিখিয়ে পড়িয়ে নিতে হয়। এই আমার ঘোড়াটা, এ কি কম তেজি ছিল? অনেক কষ্টে ওকে শিক্ষিত করেছি। এখন যদি ওর পিঠে তুমি চাপো তাহলে ও হাঁটছে বলে তোমার মনেই হবে না। এমন শান্ত, এত বিনয়ী, এরকম নম্র স্বভাব, মানে মানে সুশিক্ষার যা কিছু সদ্গুণ সব আছে এই ঘোড়াটার। তা ভাই, তোমার এই ঘোড়াটির মতো শিক্ষিত ঘোড়া পাই কোথায়? আমি তো আর তোমার মতো ট্রেনার নই। মানে কথা, তোমার ওই ঘোড়াটি কত দিয়ে কিনেছিলে? দাঁওয়ে পেয়েছিলাম ভাই, মোটে 15 টাকায়। তা তুমি এক কাজ করো না পঞ্চানন, 15 টাকা 11 আনা 3.25 পাইয়ে ঘোড়াটি আমাকে দাও না। তোমার তো 11 আনা 3.25 লাভ থাকলো। মানে কথা, তাছাড়া এতদিন চড়েও নিয়েছো। এই নাও 10 টাকার নোট ধরো। না ভাই, ঘোড়াটা শিক্ষিত যে। আবার নতুন ঘোড়া সস্তায় কিনে শিখিয়ে নিতে পারবে। তোমার যখন ট্রেনের ক্যাপাসিটি আছে, ছেলেবেলার বন্ধুর কাছ থেকে বেশি লাভ নাই বা করলে? এই নোট খান না, তোমার বাকি ধারও শোধ হয়ে গেল। তা নইলে ভেবে দেখো, 3.25 পাই যোগ তোমার পক্ষে খুব শক্ত হতো নাকি? পঞ্চানন হাসি চেপে আমতা আমতা করে বলে, তা তুমি যখন এত করে বলছো, আচ্ছা, ছেলেবেলার বন্ধুর একটা কথা না হয় রাখলাম। বেশ, নাও তুমি ঘোড়াটা। ভালোই হলো, ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়েছে থানায়, যাচ্ছিলাম তারই সঙ্গে দেখা করতে। মানে কথা, মনে করলাম পথে তোমার বাড়ি পড়বে, দেখা করে টাকাটা নিয়ে যাই। ভালোই করেছি। মানে কথা, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হেঁটে গেলে কি ভালো দেখাতো, ইজ্জত থাকতো না। জ্যোতিষ বোস ঘোড়ায় চেপে থানার দিকে রওনা হলেন। সত্যি, এমন শিক্ষিত ও সশস্ত্র ঘোড়া প্রায় দেখাই যায় না। পঞ্চানন যা বলেছিল, হাঁটছে বলে মনেই হয় না, অনেক তাড়া দিলে 1 পা হাঁটে। এদিকে পঞ্চাননও খুশি, নিঃশ্বাস ফেলে বলে, বাঁচা গেল এতদিনে, আপদ বিদায়, সঙ্গে সঙ্গে নগদ টাকা লাভ।
অশ্বমেধ করতে যাচ্ছিলাম, তা জ্যোতিষ বোসকে দেওয়াও যা আর অশ্বমেধ করাও তাই। 3.25 পাই দেওয়া বেজায় শক্ত হতো। হ্যাঁ, কেবল গিন্নি একটু দুঃখিত। তিনি মত প্রকাশ করেছেন, খেতে পেত না বেচারা, তাই ওরকম ছোক করতো। ঘোড়া দানা খায়, ছোলা খায়, কত কি খায়, সেসবও কখনো চোখেও দেখেনি। টর্চ খাবে, বেগুনি খেতে চাইবে, তা ওর দোষ কি? কথায় বলে পেটের জ্বালা। পঞ্চানন বলল, তাহলে ঘোড়াটার ভাগ্য বলতে হবে। জ্যোতিষ বড় লোক, সুখে থাকবে ওদের বাড়ি। আমরা গরিব মানুষ, নিজেদেরই দানা পাই না, আর কোথায় পাবো ঘোড়ার দানা? হেঁটে গেলে যতক্ষণে থানায় পৌঁছানো যেত, তার প্রায় 3 গুণ সময় লাগলো জ্যোতিষ বোসের ঘোড়ায় চেপে যেতে। কিন্তু জ্যোতিষ ভারী খুশি। এতখানি রাস্তা তিনি অশ্বারোহণ করেছেন, কিন্তু একবারও পড়ে যাননি। হ্যাঁ, কেবল উঠবার আর নামবার সময় একটু কষ্ট হয়েছে। ওঠার সময় তিনি টুলে দাঁড়িয়ে চেপেছিলেন, কিন্তু নামার সময় তিনি অনেক চেষ্টা করলেন যাতে ঘোড়াটা হামাগুড়ি দিয়ে বসে, হ্যাঁ, আর তার পক্ষে নামাটা সহজ হয়। কিন্তু ঘোড়াটা ঠায় দাঁড়িয়ে রইল, একটুও কাত হলো না পর্যন্ত। তার আশা ছিল শিক্ষিত ঘোড়া তার অনুরোধ রক্ষা করবে, কিন্তু ঘোড়াটা না বুঝলো তার ইঙ্গিত, না কান দিল তার সাধ্য সাধনায়। বাধ্য হয়ে তাকে অনেকটা প্রাণের মায়া ছেড়েই লাফিয়ে নামতে হলো। বাবা রে বাবা, কিন্তু সুখের বিষয় হলো এই যে তার হাড়গোড় ভাঙেনি, কিংবা তিনি একটু জখমও হননি। ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে জ্যোতিষ বোসের আগে থেকেই আলাপ ছিল। জ্যোতিষ সেলাম ঠুকতেই তিনি বলে তাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন। ঘোড়াটাকে আস্তাবলে নিয়ে গিয়ে দানা দেবার হুকুম হলো আড়ালির ওপর। ম্যাজিস্ট্রেট সাহেব ও জ্যোতিষ বোস আলাপ করছেন, এমন সময় আস্তাবল থেকে এক বিরাট আওয়াজ এলো। কী ব্যাপার? ম্যাজিস্ট্রেট এবং জ্যোতিষ দুজনই চমকে উঠলেন। ঘোড়ার আওয়াজ বটে, কিন্তু ওরকম আওয়াজ তারা জীবনে কখনো শোনেননি। এমনকি যে ঘোড়া ডার্বিতে জিতেছে সেও এরকম উচ্চধ্বনি করে না। দুজনেই আস্তাবলের দিকে ছুটলেন। সেখানে তখন অনেক লোক জড়ো হয়েছে, আর ঘোড়াটা কেবল করছে, ঘোড়াটার সামনে 2 বালতি ভরে ছোলা আর দানা সাজানো রয়েছে, কিন্তু ঘোড়াটা সেসব স্পর্শও করেনি। সে বোধহয় তার এতখানি সৌভাগ্য বিশ্বাস করতে পারছে না। সে একবার করে বালতির দিকে তাকাচ্ছে, আর তার ভেতর থেকে অট্টহাস্য ঠেলে উঠছে। কি করে যে ওর অট্টহাস্য থামানো যাবে, সবাই দারুণ ভাবনায় পড়ল। ঘোড়ার হাসি থামানো কি অত সহজ ব্যাপার? কিন্তু বেশিক্ষণ মাথা ঘামাতে হলো না কাউকে। হাসতে হাসতেই মারা গেল ঘোড়াটা। 15 টাকা 11 আনা 3.25 পাই দিয়ে ঘোড়াটা কিনেছিলাম, মরে গেল। মানে কথা, যাক, শুনলেন আজকের গপ্প শিবরাম চক্রবর্তীর পঞ্চাননের অশ্বমেধ। পঞ্চানন এবং ম্যাজিস্ট্রেটের চরিত্রে ডক্টর মনসিত জানা, বটকৃষ্ণের চরিত্রে স্পন্দন ব্যানার্জি, পঞ্চাননের স্ত্রী ও রাধারানীর চরিত্রে মোহনা দাস, জ্যোতিষ বোসের চরিত্রে সুনয়ন মুখার্জি এবং গল্প পাঠে শুভম মুখার্জি। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা ও স্বস্তিক সরকার। স্ক্রিপ্ট করেছেন এবং সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনায়, তত্ত্বাবধানে এবং পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।